যাচ্ছে খবর পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির দপ্তরে হানা পড়লে গাড়ি নিয়ে গিয়ে সমস্ত ফাইল বগল দাবা করে নিয়ে সমস্ত ফাইল নিয়ে গাড়ির মধ্যে চাপিয়ে তিনি চলে যান, ডাকাতি করে চলে যান, ফাইল নিয়ে চলে যান। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কতটা চিন্তা হতে পারে যখন সেই আইপ্যাকেরই একজন ডিরেক্টরকে ঠিক ভোটের আগে ইডি গ্রেফতার করে। এবার তো সব তথ্য বেরিয়ে যাবে, এবার তো সব রহস্য বেরিয়ে যাবে। ফাইলের মধ্যে যা যা ছিল তা তো দীনেশ চান্ডেলেও তিনিও জানেন, তাকে জেরা করলেও তো বেরিয়ে আসবে, কারণ তিনি তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল বলে খবর। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক বিনেশের, তৃণমূলের মিডিয়া ম্যানেজারের সঙ্গে কাজ করতো বিনেশ, টিএমসি নেতা ও সংবাদ মাধ্যমের যোগাযোগ করিয়ে দিত বিনেশ, জেলার নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখতো বিনেশ বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। বিগ ব্রেকিং নিউজ, কিশোর অগ্নিবাণে শীর্ষ নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক ছিল। যে বিনেশ গ্রেফতার হয়েছে, ইডি ডিরেক্টর, সেই বিনেশ যে এই আইপ্যাককে তৈরি করে, আইপ্যাকের ডিরেক্টর যে এই আইপ্যাককে তৈরি করেছিল, ইডির হাতে গ্রেফতার হয়েছে, সেই আইপ্যাকের ডিরেক্টর দীনেশ চান্ডেল সে তৃণমূলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। টিএমসি নেতা ও সংবাদ মাধ্যমে যোগাযোগ করিয়ে দিত এবং জেলার নেতাদের সঙ্গেও যোগ ছিল দীনেশ চান্ডেলের। আইপ্যাকের ডিরেক্টর দীনেশ চান্ডেল তো ইডির হাতে গ্রেফতার হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আইপ্যাকের দপ্তরে যখন রেড করছে, তখন আমি সেখানে খবর করতে গিয়েছিলাম, রিপোর্টিং করতে গিয়েছিলাম। আইপ্যাকের দপ্তর, তার নিচে পার্কিং, সেই পার্কিং এর ঠিক সামনে আমি অপেক্ষা করছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি প্রশ্ন করেছিলাম। সেই সময় আমি এবং আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আমরা বারবার জিজ্ঞেস করেছিলাম যে কয়লা কেলেঙ্কারির টাকার সাথে কি কোনো লিঙ্ক আছে। আরে সেই প্রশ্নের উত্তর যে এইভাবে বেরিয়ে আসবে সেটা তো জানতে পারিনি। পরের ব্রেকিং নিউজ, কিশোর অগ্নিবাণে কয়লা কেলেঙ্কারির সাথে বড় ভূমিকা আইপ্যাকের, হাওলা মারফত 50 কোটি টাকার বেশি পাচার। আইপ্যাকের মাধ্যমে কোটি কোটি টাকা। আইপ্যাক একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হতো। আইপ্যাক একটি পলিটিক্যাল সংস্থা বা পলিটিক্যাল অ্যাডভাইস দেওয়ার বা রাজনৈতিক পরামর্শদাতার সংস্থা নয় যা মনে হচ্ছে। সূত্র মারফত খবর উঠে আসছে আইপ্যাক আসল প্ল্যাটফর্ম। আইপ্যাক যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে কয়লা পাচারের টাকা হাওয়ালার মাধ্যমে অন্যান্য জায়গায় পাঠানো হতো এবং কালো টাকা সাদা, সাদা টাকা কালো, কোন রঙের টাকা কোন রং আমি জানি না, কিন্তু ইডি সূত্রে খবর আইপ্যাকের বড় ভূমিকা ছিল এই কয়লা দুর্নীতিতে, কয়লা কাণ্ডে। কয়লা কাণ্ডে কার কার নাম উঠে এসেছিল কিশোর অগ্নিবাণের দর্শকদের একবার মনে করানো প্রয়োজন, তো কার কার নাম উঠে এসেছিল। তার আগে কবে থেকে তৃণমূলের সঙ্গে আইপ্যাকের এই পার্টনারশিপ সেই তথ্য আগে দেখায়। তৃণমূলের সঙ্গে 2019 সালে কাজ শুরু করে আইপ্যাক, নির্বাচনী প্রচারের কাজ শুরু করে 2019 সালে। 2020 সালে সাংগঠনিক ও ডিজিটাল প্রচারের দায়িত্ব পায় আইপ্যাক। অর্থাৎ ডিজিটালি তৃণমূল যা যা করতো সব আইপ্যাকের মাধ্যমে করতো এবং দিদিকে বলো এই প্রোগ্রামটা মূলত আইপ্যাকের মাথা থেকে। 2021 সালে বিধানসভা নির্বাচনের প্রচার পরিকল্পনা এবং বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগানটাও মূলত আইপ্যাক তৈরি করে বলে খবর। 2022 সালে আইপ্যাকের আরো পদোন্নতি হয়, দলের উপদেষ্টা, দলের অ্যাডভাইজার হিসেবে কাজ শুরু করে আইপ্যাক। 2023 সালে গোয়া নির্বাচনে প্রচারের পরিকল্পনা করে আইপ্যাক এবং ত্রিপুরা উত্তর পূর্বেও প্রচারের পরিকল্পনা করে আইপ্যাক, যা ধপাস করে মাটিতে পড়ে কারণ কোনো লাভ হয়নি। 2024 সাল থেকে বর্তমান পর্যন্ত দলের সাংগঠনিক পর্যালোচনা, রাজ্য জুড়ে রাজনৈতিক সমীক্ষা এবং রাজনৈতিক পরামর্শ, স্ট্র্যাটেজি সবটা করে আইপ্যাক। কিন্তু এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে সামনে এইগুলো করে, পিছনে কি করে? পিছনে
কয়লা কাণ্ডের টাকাগুলো সূত্রের খবর জানা যাচ্ছে, তাই জন্য তো গ্রেফতার হয়েছে। যদি কালো টাকা সাদা, সাদা টাকা কালো না করতো তাহলে দীনেশ চান্ডেল কি গ্রেফতার হতো? দীনেশ চান্ডেল আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতার হয়েছে মানে ইডির কাছে প্রমাণ আছে। অকাট্য প্রমাণ না থাকলে তো গ্রেফতার করতো না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম কয়লার টাকা, আমি কিশলয় প্রশ্ন করেছিলাম কয়লার টাকা কি নির্বাচনে ব্যবহার হয়? সেই প্রশ্নের উত্তর আজ পাওয়া যাচ্ছে। কি প্রশ্ন করেছিলাম শুনুন একবার। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিৎকার করে প্রশ্ন করছিলাম যে আপনারা কি কয়লা চুরির টাকা নির্বাচনে ব্যবহার করেছেন? উনি আঙুল দেখিয়ে আমার দিকে, আমি দাঁড়িয়েছিলাম ঠিক কোনাকুনি, আঙুল দেখিয়ে বলেন যে স্টপ বিজেপির দালাল। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে তো যা প্রশ্ন করেছিলাম সেটাই বাস্তব হয়ে যাচ্ছে। কয়লা চুরির টাকা নির্বাচনে ব্যবহার হয়েছে বা কয়লা চুরির টাকা আইপ্যাকের মাধ্যমে এদিক ওদিক হয়েছে তার প্রায় প্রমাণ পাওয়া যাচ্ছে, নাহলে কেন দীনেশ চান্ডেল গ্রেফতার হয়ে গেলেন? অর্থাৎ সেই প্রশ্ন এবং সেই প্রশ্নর যে পরিপ্রেক্ষিত সেটা সঠিক ছিল আজ প্রমাণিত হচ্ছে। আমি কিশলয় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম, উত্তর আজ পাওয়া যাচ্ছে। পরের একটা সিকোয়েন্স দেখাবো, আমি দেখাবো গোয়া নির্বাচনে কয়লার টাকা ব্যবহার হয়েছিল কিনা, সেই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, তারপর কি হলো এই পরের অংশ দেখুন। অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার পর বেশ কিছু ভুয়ো নোটিশ, বেশ কিছু ভুয়ো মামলা, বেশ কিছু নোটিশ পুলিশের তরফ থেকে, প্রেমপত্র এবং আরো অনেক ঘটনা, সেই ঘটনাগুলো ঘটে আমার সঙ্গে। কিন্তু প্রশ্ন তো আমরা করবই, কারণ আমরা হচ্ছে রিপাবলিক বাংলা। রিপাবলিকে আমরা প্রশ্ন করি, অপ্রিয় প্রশ্নগুলো করি, চোখে চোখ রেখে সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকেও করি। কিন্তু মুখ্যমন্ত্রী তার উত্তরে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কি বলেছিলেন? রিপাবলিক নাকি দালাল। হ্যাঁ ম্যাডাম, আমরা মানুষের হয়ে দালালি করি, কারণ মানুষের কাছে আমরা জবাবদিহি করি, আমরা প্রশ্ন করি, কিন্তু আপনি উত্তর দিতে পারেন না। দেখুন, হবে না তো জয়, দিনে দিনে হবে আপনাদের ক্ষয়। আর বাংলা দাঁড়ায়, আর বাংলা দাঁড়ায়, আর বাংলা দাঁড়ায়। কিশোর অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকে হাই ভোল্টেজ ডিবেট শুরু করব। প্রথম প্রশ্ন, কয়লা রহস্য ঢাকতেই কি তড়িঘড়ি ডাকাতি হয়েছিল সেদিন? সেদিনের ডাকাতি, সেদিনের ফাইল চুরি, তার কানেকশন, আর্থিক লেনদেন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে ইডি খতিয়ে দেখা হচ্ছে প্রতীক জৈন আর ঋষি রাজের ভূমিকা। ব্রেকিং নিউজ, গোয়া নির্বাচনে হয়তো কয়লার টাকা ব্যবহার করা হয়েছিল এমন তথ্য ইডির হাতে আসছে দীনেশ চান্ডেলের থেকে, এমনটা সূত্র মারফত খবর। আর্থিক লেনদেন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে ইডি, সেই সন্ধান কিন্তু পাওয়া যাচ্ছে ধীরে ধীরে। পরের ব্রেকিং নিউজ, আইপ্যাকের সঙ্গে আপের যোগাযোগ পাওয়া গিয়েছে। 2 এপ্রিল দীনেশের দিল্লির বাড়িতে তল্লাশি চলে, আইপ্যাকের আরো এক সহ প্রতিষ্ঠাতার বাড়িতেও তল্লাশি চলে। ইডির নজরে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ঋষিরাজ সিং, বেঙ্গালুরুর বাসভবনে তল্লাশি চালায় ইডি। ইডির নজরে আম আদমি পার্টির জনসংযোগ আধিকারিক বিজয় নায়ারের মুম্বাইয়ের বাসভবনে তল্লাশি চালায় ইডি। ফিরবো আলোচনায়। শুভম, ভয়ঙ্কর তথ্য নষ্টের চেষ্টা দীনেশের, বেশ কিছু আইপ্যাক কর্মীর তথ্য মুছে ফেলে দীনেশ। 2 এপ্রিল দীনেশের বাড়িতে হানা দেয় ইডি, তদন্ত শুরু হতেই তথ্য লোপাটের চেষ্টা করে দীনেশ। বিগ ব্রেকিং নিউজ কিশোর অগ্নিবাণে। দীনেশ
চান্ডেল তথ্য লোপাট করে দিচ্ছে, মেল ডিলিট করে দিচ্ছে, সব তথ্য লোপাট। এবং পরে ব্রেকিং নিউজে যাব, দুর্নীতিতে আইপ্যাকের এই প্রথম কেউ সরাসরি আইপ্যাকের গ্রেফতার হলো। গ্রেফতারে অভিযুক্ত একাধিক কর্ণধার, নজরে কলকাতার একাধিক আইপ্যাক কর্মী, যে আইপ্যাক কর্মীরা এই কাজের সঙ্গে যুক্ত ছিল। ভোট ম্যানেজমেন্টের নামে কি কয়লার টাকা সাদা হয়েছে? আমি এই প্রশ্ন থেকেই আমি যাব নজরুল ইসলাম স্যারের কাছে। স্যার, আপনার অভিযোগ ধরেছেন, এত অভিযুক্তদের দোষ প্রমাণ করেছেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, দীনেশ চান্ডেল একদম ডিরেক্টর, সে যদি গ্রেফতার হয় বা তো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সে প্রমাণ মানে ইমেল ডিলিট করে দিচ্ছে, প্রমাণ নষ্ট করে দিচ্ছে। বলুন স্যার। আপনি এখানে ইডি রেডের সময় যে ঘটনা ঘটেছিল, যদি তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে, পুলিশের ডিজিকে, পুলিশের সিপিকে, পুলিশের ডিসিকে, চিফ সেক্রেটারিকে নিয়ে গিয়ে এই যে অপরাধটা করেছিলেন, যেখানে আপনারা জানেন যে ডাকাতির ধারা আসবে, প্রমাণ লোপাটের ধারা আসবে এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার ধারা আসবে, তো মুখ্যমন্ত্রী এটা যখন করেছিলেন, তো চান্ডিল করবেন না এটা আপনি ভাবছেন কি করে? আরো বেশি করে করবেন, কারণ একে অপরের পরিপূরক। মুখ্যমন্ত্রীরা এই চান্ডিলদের প্রতিরক্ষা দিচ্ছেন, আর এই চান্ডিলরা মুখ্যমন্ত্রীদের কালো টাকা খরচ করে ভোটে জেতাচ্ছে। অতএব এটা তদন্ত আরো ভালোভাবে হওয়া উচিত এবং যারা অপরাধী তাদের শুধু হাজতে নয়, জেলে পাঠানো উচিত। স্যার, আমার ফর্ম হিসেবে ব্যবহার করে কালো টাকা সাদা হয়েছে বা হাওলার মাধ্যমে টাকা গেছে, অর্থাৎ মানেটা কি? সাধারণ ভাষায় কি আইপ্যাকের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকেছে, যেগুলো কয়লা পাচারের টাকা, তারপর আইপ্যাক সেই টাকাগুলো নির্বাচনের জন্য বিভিন্ন এই তৃণমূলের জন্য বা অন্য কোনো দলের জন্য ব্যবহার করেছে, এটাই ভাষায় তো সেরকম হয় যে দেখুন, ইডি তদন্ত করে অপরাধের টাকার লেনদেনে। সিবিআই বা ইডির বা সিআইডির বা ইডির তদন্তের পরিসর আলাদা। তো ইডি তখনই তদন্ত করে যেখানে কালো টাকার লেনদেনের তারা কোনো না কোনো প্রমাণ পায়। তো অতএব ইডি তদন্ত করছে মানে এখানে কালো টাকার লেনদেন হয়েছে, আর এই কালো টাকা ভোটার কাছে ব্যবহৃত হয়েছে। অতএব যে কালো টাকা ভোটার কাছে ব্যবহৃত হয়েছে সেটাও অপরাধ, আবার এই কালো টাকা যারা ব্যবহার করছে তাদেরকে যারা রক্ষা করছে সেটাও অপরাধ। এই উভয় পক্ষের কিন্তু জেলে যাওয়া উচিত, শুধু হাজতে আমি বলছি না। জেলে তো যেতে হবে তাহলে না, প্রমাণ তো বাকি সেটা নির্ভর করবে ইডি কত ভালোভাবে প্রমাণটা জোগাড় করছে, কতভাবে কোর্টে সেগুলো। স্যার, কয়েকটা নাম যাদের কয়লা কাণ্ডে নাম জড়িয়েছে, একবার কিশলয়ের অগ্নিবাণে দর্শকদের মনে করিয়ে প্রত্যেকের কাছে যাই। কয়লা কাণ্ডে, কয়লা পাচারে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তাদের নাম জড়িয়েছে, এগুলো কিন্তু ইডি সূত্রে খবর, অথবা ইডি যাদের ডেকে পাঠিয়েছে, অথবা চার্জশিটে যাদের নাম রয়েছে, অথবা কোনোভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। নামগুলো দেখুন, কারা কয়লা পাচারের সঙ্গে জড়িত বা যাদের নাম জড়িয়েছে। প্রথম নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরের নাম রুজিরা বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় পরিবারের মধ্যেই নামগুলো রয়েছে, এবার পরিবার থেকে বেরিয়ে আসি। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী, বন্দ্যোপাধ্যায় পরিবারের মধ্যে দুজন। এরপর বেরিয়ে আসি মলয় ঘটক, আইনমন্ত্রী শওকত মোল্লা। তারপরেই চলে আসি শওকত মোল্লা, যে শওকত মোল্লা বোমা বাঁধে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, যাদের পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। অনুপ মাঝি, এদের নামগুলো ওঠে এবং এদের সবার নাম ঘুরে ফিরে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার বিভিন্ন খবরে, বিভিন্ন সূত্রে। আমি ডিবেটে ফিরছি, আমি যাব সুদীপ্ত সরকারের কাছে। সুদীপ্ত বাবু, এবার তো মানে রাজনৈতিক নেতা নেত্রীদের দিকে আস্তে আস্তে এটা তীরটা এগিয়ে যাচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, ফাইলগুলো নিয়ে বেরিয়ে এলেন, অত অব্দি তো ঠিক ছিল। এবার তো বোঝা যাচ্ছে যে নির্বাচনে কয়লা পাচার, কয়লা কাণ্ডের টাকা ব্যবহার হয়েছে। কোন নির্বাচনে? গোয়া নির্বাচনে। বলুন স্যার। আমি প্রথম কথা বলি যে আপনার মমতা ব্যানার্জির যে ঘটনাটা আপনি বলছেন, ওটা তো জুডিশিয়াল রিভিউর আন্ডারে সুপ্রিম কোর্টে আছে, তো এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করাটা ঠিক না। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি একটা বলতে বলতে এটা থেমে গেল যে অ্যারেস্ট ইজ অ্যান এক্সেপশন, বেল ইজ আ রাইট। এটা কিন্তু আপনাকে জানতে হবে, অ্যারেস্টটা হওয়াটা কোনো ব্যাপার না, এটা প্রাইমা ফেসিয়াতে হয়। এটা যদি মনে করে যে অন দি ফেস অফ দি রেকর্ড যে কোনো অপরাধ করেছে, তাহলে অ্যারেস্ট করে ইন্টারোগেশন হবে।
এটা নতুন কিছু না, বেলটাও পাওয়াটা রাইটের মধ্যে পড়বে। আপনাকে আমি যেটা বলতে চাইছি যে এইটা একটা সংস্থা যে অপারেট করছে একটা ইলেকশনকে। তো আমরা তো দোকানে ফ্রিজ টিজ কিনতে যাই, তো যদি কোনো ধরুন ফ্রিজ বা টিভি কিনে আনি, সেই কোম্পানির সার্ভিস নিই, তাহলে সেই কোম্পানি যদি কোনো অপরাধ করে তাহলে কি যে সার্ভিস নিচ্ছে সে কি অপরাধী হয়ে যাবে? প্রথম কথা। আচ্ছা। কন্ট্রাক্ট বলে জিনিস থাকে, কিন্তু- সেই কন্ট্রাক্টে দেখতে হবে ইন্ডিমিনিটি স্যার, ক্লজ একটা আছে ছোট্ট কিনা। question, বলতে একটা ছোট্ট কোশ্চেন স্যার, ঠিক আছে। আপনার বাড়িতে যদি কোনো কোম্পানি সার্ভিস দেয়, আপনি কি সেই কোম্পানিতে গিয়ে তাদের জিনিসপত্র বের করে গাড়ি করে নিয়ে পালিয়ে যান? যদি আমার জিনিস থাকে সেখানে তিনি সেটা এক্সপ্লেন করেছে, আমি জুডিশিয়াল রিভিউর আন্ডারে চলছে, সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে, তার কোম্পানিতে কোনো পুলিশের রেড পড়েছে, আপনি কি নিজের জিনিস গাড়ি করে নিয়ে পালিয়ে যান? অবজারভেশন আছে, সুপ্রিম কোর্ট যেটা বলবে আমার মনে হয় ভারতবর্ষে সেটাই সর্বোপরি হবে। হ্যাঁ। এখানে আমি আইনজীবী হয়ে কখনো সুপ্রিম কোর্টের যেটা জুডিশিয়াল রিভিউতে পড়ে গেছে সেখানে আমি আর কোনো মন্তব্য করবো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য কিন্তু করছেন, আপনাকে আমি যেটা শোনা বলতে বলতে হবে, আমি আমার কথা বলছি, আমি আমার কথাটা আমাকে বলতে দিন। আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে যখন একটা কন্ট্রাক্টে দুজনের মধ্যে একটা কন্ট্রাক্টে নির্বাচনকে পরিচালনা করার একটা কন্ট্রাক্ট থাকে, তার মধ্যে একটা ইন্ডিমিনিটি ক্লজও থাকে। এটা ওটা বাই ভার্চু থাকবে। ওই ক্লজটা যদি থাকে তাহলে ওই কোম্পানির ব্যক্তিগত লাইবিলিটিতে কখনো সেই যারা এইটাকে দিয়ে সার্ভিস যারা নিচ্ছে তারা কখনো এই লাইবিলিটিতে আসবে না। আমি জানি না ওনাদের আরো বড় বড় উকিল আছে, আইপ্যাকেরও আছে। আমি আপনার টেকনিক্যাল কথাগুলো বুঝলাম স্যার। এখান থেকে আপনি বলছেন যে তৃণমূল হচ্ছে কনজিউমার এবং আইপ্যাক হচ্ছে সার্ভিস প্রোভাইডার। আরে ভাই, কোন সার্ভিস প্রোভাইডারের বাড়িতে কনজিউমার গিয়ে জিনিসপত্র নিয়ে গাড়িতে করে পালিয়ে যায় যখন তাদের বাড়িতে যদি কোনো পুলিশ রেড হয়? এটা তো আশ্চর্য বিষয়। আপনি বলছেন সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউতে আছে। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও মন্তব্য করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন। আচ্ছা, আমি আসছি স্যার, হাত তুলছেন। হ্যাঁ, আমি বলছি যে আপনার সঙ্গে আমার একটা কন্ট্রাক্ট, সে অনুসারে আমার একটা ফাইল আপনার কাছে থাকে, সে ফাইলের উপর অধিকার তো তখন আপনার। যদি সিজ হয় কেন আপনার কাছে ফাইলটা এসেছে এবং তার ব্যাখ্যা দিতে আপনি বাধ্য থাকবেন, আমি বাধ্য থাকবো না। স্যার, সেটা তো তাহলে মমতা ব্যানার্জি যে সে ফাইল ডাকাতি করতে গিয়েছিলেন, তার মানে ওখানে মমতা ব্যানার্জির আলাদা লায়াবিলিটি ছিল। ঠিক। আমি কেয়াদিকে বলছি স্যার, প্রুফ করতে হবে। সেটা যতক্ষণ চার্জশিট না করছে, আমি একটা হিন্ট দিতে চাই আপনার থেকে। আমি কেয়াদির থেকে প্রশ্ন হচ্ছে, কেয়াদি আপনি একটা হিন্ট দিন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের যাওয়ার পিছনে, এবং আমি বেশ কয়েকটা নামের লিস্ট দিলাম, কোথাও এই ঘোটালা, এই কাণ্ড, আর্থিক দুর্নীতি, তছরূপ সব জড়িয়ে গিয়ে একটা বড় কাণ্ড হতে চলেছে ইলেকশনের আগে, কি মনে হচ্ছে কেয়াদি? আপনি হিন্ট চেয়েছেন, আমি জনপ্রিয় বাংলা সিনেমা এসেছিল অমর সঙ্গী, এটাকে মমতা ব্যানার্জি এবং আইপ্যাকের যে এই সঙ্গ বা সখ্যতা, এটা অমর সঙ্গী ছাড়া কিচ্ছু নয়। বিষয়টা হচ্ছে, আপনারা বারবার জিজ্ঞেস করছেন কেন মমতা ব্যানার্জি গেছিলেন ডাকাতি করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেফিনেটলি ইন্টারেস্ট ছিল, এমন কিছু নথি, এমন কিছু ফাইল সেইখানে ছিল ওই প্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে, যেটা যদি তদন্তকারী সংস্থার হাতে আসতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ব্যানার্জি পরিবারেও সেই আগুনটা আসতো। আগুন আসছে, আগুনটা ধিমে তালে আসছে, কারণ ভায়া আসছে, আগুনটা ভায়া আসছে। আমাদেরও বিরক্ত লাগছে, আমরা চাইছি ইমিডিয়েটলি, ভোটের আগে হোক পরে ভোট ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমার রাজ্যে বরাবর একটা রাজনৈতিক দল দুর্নীতি করে এবং খোলা মঞ্চে একজন মুখ্যমন্ত্রী তিনি মানে সাদা নির্ভেজাল মিথ্যা কথা বলে বেরিয়ে যাবেন, এইটা কিন্তু বন্ধ হওয়া দরকার। আর সুপ্রিম কোর্টে সম্মান, সুপ্রিম কোর্টে সন্ত ওদের পক্ষে ওদের মনোমত রায়টা হয়, যদি ওদের বিপক্ষে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রিট্রিট করেন, মমতা ব্যানার্জিও কি মন্তব্য করেন, সেটা আমার আপনার জানা। আমি শেষ একটা কথা বলছি, দেখুন বেল যে জামিনের কথা বলছে, যে জামিন পাওয়াটা নিশ্চয়ই অধিকার, কিন্তু জামিন পাওয়া মানে দোষমুক্ত নয়। বালু, আলু, কালু, কেষ্ট, বিট্টু এরা জামিনে বাইরে আছে, কিন্তু এদেরকে দেখানো হচ্ছে যে না একেবারে স্বাধীনতা তাদের টিকিট হচ্ছে সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য দিয়েছেন আজকে, হঠাৎ করে তিনি অ্যারেস্টের কথা বলেছেন, ডিরেক্টলি না বললেও হঠাৎ আজকে তিনি অ্যারেস্ট নিয়ে কথা বলছেন। তিনি বলেননি ইডির কথা, বলেননি প্রতীক জৈনের কথা, বলেননি আইপ্যাকের কথা, তিনি অ্যারেস্ট নিয়ে বলেছেন। কি বলেছেন আজকে শুনুন। দেখতে চাই কাকে কাকে অ্যারেস্ট করছো, করো। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলা আবার তৃণমূল দখল করবে, জোড়া ফুল দখল করবে, এটা জেনে রাখুন। আপনারা আমাকে ধমকালে আমি চমকাই, আর আপনারা আমাকে চমকালে আমি গর্জাই।
আর আপনারা আমাকে বর্ষালে বর্ষালে আমি বর্ষাই, আর আমাকে আপনারা বর্ষালে আমি উতরাই, চড়াই উতরাই পেরিয়ে আমি এগিয়ে যাই মানুষ কিছু নিয়ে। और गोवा इलेक्शन में भी दिखाया गया कि टीएमसी का जो कोल स्कैम का टका वो भी लगाया गया था। नहीं, पहले दीदी स्पष्ट करे आईपेक और उनका रिश्ता क्या है। आईपेक का तृणमूल से क्या रिश्ता है। आईपेक ने गबन कर पैसा गोवा, दिल्ली, बंगाल और झारखंड में खर्च किया है, इसलिए उन पर कार्रवाई हो रही है। क्या दीदी आईपेक के गबन की जिम्मेदारी लेती है तो उन्होंने प्रेस कर बताना। দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে তাহলে তার জবাবদিহি তো তাকেই করতে হবে। তুমি কোন রাজনৈতিক দলের হয়ে বা নেতার হয়ে যদি দুর্নীতি করে থাকো তাহলে দুর্নীতিটা তো তোমারই থাকবে। দুর্নীতির দায়িত্ব সবসময় সেই নেতার ঘরে আগে পড়তে না, আগে তো সেই মাথাটা সামনে আসবে যে মাথা দায়িত্ব নিয়ে এই দুর্নীতিটা করে যাচ্ছে। ঠিক সেরকম ভাবে এই আইপ্যাকের একজন অন্যতম ডিরেক্টর বিনেশ চান্ডেলের বিরুদ্ধে অভিযোগ যে কয়লা পাচার কাণ্ডের সঙ্গে নাকি ভীষণ রকম ভাবে জড়িত এই বিনেশ চান্ডেল, তাই তাকে গ্রেপ্তার করা হলো, তাকে 10 দিনের হেফাজতেও নেওয়া হলো। এবং এর সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরে আমি নজর রাখবো তা হচ্ছে শুধুমাত্র বিনেশ চান্ডেল নয়, এই যে কোম্পানি আইপ্যাক তার যে বিভিন্ন ম্যানেজার রয়েছেন, বিভিন্ন দপ্তর সামলান যারা, তাদের মধ্যে অন্যতম আরেকজন রয়েছেন প্রতীক জৈন। সেই প্রতীক জৈনের ভাই এবং স্ত্রীকেও এবার সমন পাঠানো হলো সংক্রান্ত মামলায়। পুলকিত জৈন, বাংলায় নাম দ্বারায় পুলকিত, তো সেই পুলকিত জৈন এবং বারবি জৈন এরা হলেন প্রতীক জৈনের ভাই পুলকিত জৈন, এবং বারবি জৈন হলেন এই প্রতীক জৈনের স্ত্রী। অতএব ভাই এবং স্ত্রীকে সমন পাঠানো হলো। পুলকিত জৈন এবং বারবি জৈনকে সমন ইডির। 15 এপ্রিল দিল্লিতে যে ইডির দপ্তর রয়েছে সেখানে সেই অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। আইপ্যাকের যে হাওয়ালা লেনদেন হয়েছে সেই হাওয়ালা লেনদেন মামলায় এই দুজনকে তলব করা হয়। হাওয়ালা লেনদেন মানে বুঝতে পারছেন যে বিপুল পরিমাণ টাকা যা ট্যাক্স ফাঁকি দিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠানো হয়ে থাকে। হাওয়ালা নোট খুব জনপ্রিয়, এই হাওয়ালা স্ট্র্যাটেজি বহু পুরনো। এই হাওয়ালার টাকা অর্থাৎ ওই যেটা বললাম যে ইধার কামাল উধার, উধার কামাল ইধার, অর্থাৎ বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি, বিপুল পরিমাণ টাকা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরিয়ে দেওয়া, যা যে টাকার কোনো হিসেব থাকে না, যে টাকায় ট্যাক্স পড়ে না, সেই টাকায় বিপুল পরিমাণ টাকা এদিক থেকে ওদিকে সরিয়ে দেওয়ার এই কাজের অভিযোগে এবার প্রতীক জৈনের ভাই এবং স্ত্রীকেও সমন পাঠানো হলো, যারা হলেন পুলকিত জৈন এবং বারবি জৈন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে এই যে দুর্নীতির অভিযোগ উঠছে বারবার, আইপ্যাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিন্তু প্রথমবার ওঠেনি, এর আগেও উঠেছে। এর আগেও আইপ্যাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং কি কানেকশন পাওয়া গেছে, এই যে হাওয়ালা কানেকশন সামনে আসছে, কি হাওয়ালা কানেকশন? বাংলায় কয়লা পাচারের একটা বড় ভূমিকা নাকি আইপ্যাকের রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। যে বিপুল পরিমাণ কয়লা এখান থেকে পাচার করা হয়েছে, কয়লা পাচার করা হয়েছে, কোটি কোটির একটা স্ক্যাম, সেই স্ক্যামে কিন্তু আইপ্যাকের একটা বড় ভূমিকা আছে বলে জানা যাচ্ছে। বাংলায় কয়লা পাচারের বড় ভূমিকা আইপ্যাকের। হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ, এবং কত কোটি না 50 কোটি টাকা নাকি হাওয়ালার মাধ্যমে পাচার করা হয়েছে, 50 কোটি টাকা। এপ্রিলের 2 তারিখ চান্ডেলের দিল্লির বাড়িতে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশিতে কয়লা পাচারের ক্ষেত্রে বড় ভূমিকাও পাওয়া গিয়েছে আইপ্যাকের। সেই তল্লাশিতে কয়লা পাচার সংক্রান্ত কিছু ডকুমেন্টসও পাওয়া গিয়েছে এবং হাওয়ালা আইপ্যাক যুগের তদন্তে নতুন করে কোমর বাঁধছে ইডি। আমাদের হাতেও কিছু এক্সক্লুসিভ তথ্য এসছে হায়দ্রাবাদের নির্মাণ সংস্থার থেকেও যেভাবে টাকা নিয়ে চাই প্যাক, আমি সেগুলো বলবো পরে, কিন্তু আমি বলছি আবারও যেখান থেকে শুরু করেছিলাম সেই দিকে ফিরে যাই। এই যে বিপুল পরিমাণ টাকা এক প্রান্ত থেকে এক প্রান্তে পাঠানো হচ্ছে, ভোটের কাজে কয়লা পাচারের টাকা লাগানো হচ্ছে, এই যখন অভিযোগগুলো সামনে আসছে তখন না জানি কি একটা কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব মাথা গরম হয়ে যাচ্ছে। দিদি খুব রেগে যাচ্ছেন, প্রচার করতে গিয়ে তিনি রেগে গিয়েছেন, রেগে আগুন তেলে বেগুন অবস্থা একেবারে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমরা দেখতে চাই আর কাকে কাকে গ্রেফতার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ভুলে গিয়েছেন
এক সময় যখন এই অ্যারেস্ট করার বিষয়টা সামনে এসেছিল, স্ক্যামের বিষয়, দুর্নীতির বিষয়, তিনি নিজে বলেছিলেন যে অমুক চোর, তমুক চোর, ও চোর, সে চোর। দেখা গিয়েছিল সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের যাদের নাম বলেছিলেন তাদের সঙ্গে সবারই চুরি দুর্নীতির কোনো না কোনো কানেকশন রয়েছে। এখন আইপ্যাকের মতো কর্পোরেট সংস্থা যদি স্ক্যামের সঙ্গে জড়িয়ে পড়ে, যদি তারা টাকা তছরূপ করে, তার ট্যাক্স ফাঁকি দেয়, তারা কয়লা পাচারের সঙ্গে যুক্ত হয়, তারা হাওয়ালার সঙ্গে যুক্ত হয়, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এত চিন্তা কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো আইপ্যাককে টাকা দিয়েছেন কাজ করানোর জন্য, তিনি তো আইপ্যাককে টাকা দিয়ে কাজ করিয়েছেন। আইপ্যাক তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে টাকা নিয়ে, তৃণমূল কংগ্রেসের থেকে টাকা নিয়ে কাজ করেছে। মিডিয়া ম্যানেজারের কাজ, যেরকম হোটেল ম্যানেজার থাকে সেরকম মিডিয়া ম্যানেজারও থাকে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশনটা হচ্ছে কেন? আমি আবারও প্রশ্ন করছি, মাননীয়, এই স্ক্যামের সঙ্গে কি কোনোভাবে তৃণমূল কংগ্রেসের কানেকশন রয়েছে? তাই জন্য আপনার সমস্যা হচ্ছে। শুনুন, যেই মুহূর্তে বীরেশ চান্ডেল অ্যারেস্ট হলেন সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কি বলছেন দেখুন। আমরাও দেখতে চাই কাকে কাকে অ্যারেস্ট করছো, করো। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলা আবার তৃণমূল দখল করবে, জোড়া ফুল দখল করবে, এটা জেনে রাখুন। আপনারা আমাকে ধমকালে আমি চমকাই, আর আপনারা আমাকে চমকালে আমি গর্জাই, আর আপনারা আমাকে বর্ষালে গর্জালে আমি বর্ষাই, আর আমাকে আপনারা বর্ষালে আমি উতরাই, চড়াই উতরাই পেরিয়ে আমি এগিয়ে যাই মানুষকে সাথে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমিও দেখতে চাই কাকে কাকে গ্রেপ্তার করছি। উনি বলছেন যে আমি চ্যালেঞ্জ করছি বাংলায় আবার জিতবে তৃণমূল। আজব ব্যাপার, ওনার চ্যালেঞ্জ করার কি দরকার? আইপ্যাকের কেউ যদি কোনো স্ক্যামে গ্রেপ্তার হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কি করবেন? বা আইপ্যাক গ্রেপ্তার হলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন যে আমি দেখতে চাই যে তৃণমূল কংগ্রেস কি করে এখানে হারে? আইপ্যাক তো তৃণমূল কংগ্রেস, আইপ্যাককে গ্রেপ্তারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক? আইপ্যাক তো তৃণমূলের থেকে টাকা নিয়ে কাজ করেছে। শুধু তাই নয়, এরপর কি বলছেন? বলছেন যে আমাকে ধমকালে আমি চমকাই, আমাকে গর্জালে আমি বর্ষাই। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিচ্ছেন যে কয়লা কাণ্ডের সঙ্গে, হাওয়ালার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি আইপ্যাককে টাকা দিয়ে এই বিভিন্ন দুর্নীতির সঙ্গে দুর্নীতির যোগসূত্রগুলো তৈরি করতে বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন? কি এমন কানেকশন রয়েছে যে কারণে আইপ্যাকের মতো একটা কর্পোরেট সংস্থা, যে কর্পোরেট সংস্থা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, অনেক রাজনৈতিক দলের থেকে টাকা নিয়ে তাদের হয়ে কাজ করেছে, এই যোগাযোগের কাজ, মিডিয়া ম্যানেজমেন্টের কাজ, স্ট্র্যাটেজি তৈরির কাজ, সেই আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এমন কি কানেকশন, গোপন কানেকশন রয়েছে যে কারণে আইপ্যাকের মাথা অ্যারেস্ট হলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চিৎকার করেন, দিল্লিতে কেউ অ্যারেস্ট হলে এখানে আওয়াজ ওঠে? চলুন ব্যাকগ্রাউন্ডটা দেখা যাক। 2019 সাল, বঙ্গে বিজেপির উত্থান, এবং সেই উত্থানের ভয়ে পিকে মানে প্রশান্ত কিশোর তার সঙ্গে যোগাযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথাও মনে হয় তাহলে বোধহয় বিজেপি এবার বিকল্প হয়ে উঠতে পারে। তাই 2019-এ যেই মুহূর্তে বিজেপির উত্থান হলো, 2019-এর আগে কিন্তু বিজেপির কোথাও কোনো কিছু ছিল না পশ্চিমবঙ্গের বুকে। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি যোগাযোগ করেন পিকের সঙ্গে, তখন পিকের হাতে তৈরি আইপ্যাক, তার সঙ্গে যোগাযোগ হলো তৃণমূল কংগ্রেসের। অভিষেককে দিয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর ভোটের জন্য চুক্তিও তৈরি হয়। এই চুক্তি অনুযায়ী জুলাইতেই প্রথম আইপ্যাক যে প্রকল্প লঞ্চ করলো তা হচ্ছে দিদিকে বলো। দিদিকে বলো দিয়ে শুরু হলো একের পর এক প্রকল্প। এরপর 2020 ডিসেম্বর দুয়ারে সরকার প্রকল্প, এগুলো সবই কিন্তু প্রশান্ত কিশোরের আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত প্ল্যান। আমি শুরুতেই বললাম প্রশান্ত কিশোর বা আইপ্যাক এই ধরনের প্রমোশনাল কাজ করে। আপনার কি জনপ্রিয়তা কমে যাচ্ছে? তাহলে আপনার জন্য রয়েছে আইপ্যাক। আইপ্যাক বলে দেবে কি কিভাবে আপনি আবার জনপ্রিয়তা ফিরে পাবেন। 2020 ডিসেম্বরে দুয়ারে সরকার চালু হলো, 2021 ফেব্রুয়ারিতে লক্ষ্মীর ভান্ডার, বলা হয় কি ব্রহ্মাস্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিন্তে খুব খুশি হলেন। সুন্দর সুন্দর নাম, সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি, একটার পর একটা ফাইল পেশ করতে থাকলো আইপ্যাক। টাকার
বিনিময়ে তারা স্ট্র্যাটেজি এবং প্রকল্প তৈরি করে দিতে থাকলো তৃণমূল কংগ্রেসের। দিদির 10 অঙ্গীকার কর্মসূচি এরপর লঞ্চ করলো। এরপর জেলা ভিত্তিক প্রচার, অভিষেককে নিয়ে জেলা ভিত্তিক প্রচার শুরু হলো। ভোটে 215টা আসনও পেল। 2026-এর ভোটেও চুক্তি হয়। বললে চলবে না, 2023-এর পঞ্চায়েতে স্ট্র্যাটেজি সেট করে তৃণমূল কংগ্রেসের এই আইপ্যাক, এবং সেই স্ট্র্যাটেজির নাম ছিল নবজোয়ার কর্মসূচি, যেটা করেন কে? খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। নবজোয়ার কর্মসূচি ব্লকে ব্লকে ছড়িয়ে পড়ে, ব্লকে ব্লকে অভিষেকের সভা হয় এবং 100% জেলা পরিষদের জয় নিশ্চিত হয়। 2024-এর পর 2024-এ শুরু হয় জনজাগরণ সভা। এই সভা থেকেও সাফল্য আসে। লোকসভার লক্ষ্য রেখেছিল বাঙালি আবেগ। দিদির শপথ কর্মসূচি শুরু হয় লোকসভায়, এবং দেখুন যে এই লোকসভা যে দিদির শপথ কর্মসূচি শুরু করলো, বাঙালি আবেগ, বাঙালি সেন্টিমেন্টকে কাজে লাগালো, রেজাল্টও এলো। লোকসভায় তৃণমূল 29টা আসন। লোকসভায় 2024-এর লোকসভায় তৃণমূলের 29টা আসন। এরপরে 2026-এ আইটি সেল পরিচালনা করছে এই আইপ্যাক। প্রার্থী তালিকার দায়িত্ব নিল আইপ্যাক। যদি এর মধ্যে বড়সড় রদবদল হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আইপ্যাককে নিয়ে এসেছিলেন প্রশান্ত কিশোরের আইপ্যাক, সেই প্রশান্ত কিশোর এই আইপ্যাক থেকে সরে যান, তিনি নিজের পার্টি খোলেন বিহারে। আইপ্যাকের দায়িত্ব এসে বর্তালো প্রতীক জৈনের ওপরে। প্রতীক জৈনের সঙ্গে আগে যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ রাখতেন আইপ্যাকের সঙ্গে, এইবার যখন দায়িত্ব বদল হলো, তখন এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যোগাযোগ রাখা শুরু করলেন। প্রতীক জৈন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্টলি রিপোর্ট করা শুরু করলেন। 2022-এ গোয়া ভোট কিন্তু আইপ্যাকের মাধ্যমে হয়েছিল। যদি দুর্নীতির দিকে ঢুকি আমি, তাহলে দুর্নীতির প্রথম অধ্যায় শুরু হয়েছিল 2022 সালে। 2022 সালে যখন গোয়া ভোট হয়, তখন আইপ্যাকের মাধ্যমে টাকা 9-6 হয়েছিল, এই অভিযোগ রয়েছে, এবং সেই সময় থেকে কয়লা কাণ্ডের টাকা ব্যবহার হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, এরপর এই রাজ্যের একাধিক দুর্নীতির সঙ্গে যারা যারা জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা মন্ত্রীরা, তাদের ফাইলকেও ঠিক করতে গিয়ে সেই ফাইলের মধ্যেও ঢুকে পড়ে আইপ্যাক, এবং এই কয়লা কাণ্ড আর তার সঙ্গে আইপ্যাক জড়িয়ে পড়ে। প্রসঙ্গত, আইপ্যাক শুধুমাত্র তৃণমূলের কাজ করতে এসে দুর্নীতির মধ্যে জড়িয়েছে এমনটা নয়। এই যে সংস্থা, এই যে সংগঠন, এই সংগঠন কিন্তু এর আগেও অনেক দুর্নীতিতে জড়িয়েছে। এর আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয়, তখনও অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেস কিন্তু জেনে বুঝেই আইপ্যাকের মতো একটা সংস্থাকে ভাড়া করে নিয়ে এসেছিল। এবার চলে আসি কি অভিযোগ রয়েছে, খুব সংক্ষেপে বলবো ঝটপট। পয়েন্ট নাম্বার 1, আইপ্যাকের দুর্নীতির প্রথম পয়েন্ট, প্রার্থী করতে তোলাবাজি, অর্থাৎ টাকা দাও প্রার্থী হও, ভালো করে মাখো তেল। তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা সরাসরি নিজের মুখে দরদস্তুর করতে ইতস্তত বোধ করছিলেন, তাই ভাড়াটে সৈনিক নামানো হয় মাঠে। আইপ্যাক সেই ভাড়াটে সৈনিক যারা টাকার বিনিময়ে প্রার্থী করেছে একের পর এক ভোটে। পাশের জন জানতে পারেনি, ওই এলাকার লোকজনও জানতে পারেনি, জেলার সভাপতি জানতে পারেনি যে তার জেলা থেকে কত লাখ টাকায় প্রার্থী ফাইনাল হয়ে গেল। 2, তৃণমূলের পথ দিতেও টাকা। গুরুত্বপূর্ণ পদ চাই, পজিশন চাই, পাওয়ার চাই, ভালো করে মাখো তেল, তার জন্য টাকা। এই টাকা সিংহভাগটাই যেত অন্য জায়গাতে, অপর মহলে, কিন্তু টাকা তোলার দায়িত্ব বাস্তবে পাঠানো, এটা করতো আইপ্যাক। 3 নম্বর, সরকারি কাজে হস্তক্ষেপ। সরকার কি কাজ করবে, আপনারা কি কাজ করবেন, ইন্টারফারেন্স কেয়ার করেছে আইপ্যাক। 5, দুর্নীতির টাকায় ভোট প্রচার। 6, সমীক্ষার নামে যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়ার কাজটাও করেছে আইপ্যাক। এবারে নির্বাচনের আগেও বাড়ি বাড়ি ফোন গিয়েছিল, তার এলাকা, তার ওয়ার্ড নাম্বার